আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আমি মোহাম্মদ রাইহান মাহমুদ আবির, তোমাদের জীববিজ্ঞান শিক্ষক। আজকে আমরা আমাদের রেচন প্রক্রিয়া অষ্টম অধ্যায় নবম শ্রেণীর জীববিজ্ঞানের দ্বিতীয় লেকচারে উপস্থিত হয়েছি। সো আজকে আমরা রেচন প্রক্রিয়া অর্থাৎ অধ্যায় 8-এর দ্বিতীয় লেকচারটি পড়ব। তো তার আগে তোমরা আমাকে একটু কষ্ট করে জানাও যে আমার কথা তোমরা শুনতে পারছো কিনা ঠিকঠাক মতো, বা আমাকে দেখা যাচ্ছে কিনা। একটু কমেন্ট করে জানাও, তারপরে আমি ক্লাসটি শুরু করে দিচ্ছি। মানে ওয়ালাইকুম আসসালাম। ওকে, ক্লিয়ার। ওয়াফি, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? তাকিয়া, ওয়ালাইকুম আসসালাম তাকিয়া। বন্ধন, আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধন। হ্যাঁ, ক্লাস স্টার্ট হয়েছে। জুই, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি জুই। নওশিন, ওয়ালাইকুম আসসালাম। অল ক্লিয়ার, থ্যাংক ইউ। সাদিয়া, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। লিহা, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। অল ক্লিয়ার, থ্যাংক ইউ। শিবলি বড়ুয়া, জি স্যার, ওকে। জান্নাত, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি জান্নাত, তুমি কেমন আছো? রুবাইয়া, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি রুবাইয়া, তুমি কেমন আছো? সিয়াম, ক্লিয়ার, থ্যাংক ইউ। এ রহমান, অল ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। আলকেমিস্ট, ওয়ালাইকুম আসসালাম। সামান্থা রয়, নমস্কার। নমস্কার সামান্থা, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়াফি, আজকে পড়া ধরবেন? ইয়েস, আজকে আমি পড়া ধরবো। সো আমি এখন নেক্সট টপিকে যাওয়ার আগে আমি তোমাদের সবাইকে যাকে যাকে আমি আনমিউট করতে বলবো সে আনমিউট করবা, এবং আমাকে আমি যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করবো সেই কোশ্চেনগুলো অ্যান্সার দিবা। ওকে, তাহলে আমি শুরু করছি। গতদিন আমি কতটুকু পড়িয়েছিলাম? গতদিন আমি রেচন প্রক্রিয়া শুরু করেছিলাম। ওকে, তাহলে আমি এখন তোমাদের একটু আনমিউট করার চেষ্টা করছি। তোমরা যাকে আমি যে প্রশ্ন করব সে উত্তর দিবা, আর যদি কেউ না পারো তাহলে আমি পরের জনকে ধরবো, সে উত্তর দিবা। ওকে, আচ্ছা। ওকে, সাদিয়া বলছো আমার এক্সাম চলছে। ওকে, তো প্রথমে আমি সামান্থাকে আনমিউট করতে চাচ্ছি। সামান্থা, সামান্থা রয়। সামান্থা, তুমি আনমিউট করতে পারো। ওকে, সামান্থা আমার কথা শুনতে পাচ্ছো? হ্যালো স্যার, নমস্কার। নমস্কার সামান্থা, কেমন আছো? স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথমে আমি সামান্থাকে জিজ্ঞেস করতে চাই, সামান্থা, রেচন প্রক্রিয়া কাকে বলে বলো তো? হোয়াট ইজ এক্সক্রিয়েটরি সিস্টেম? রেচন মানবদেহের একটি জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে দেহে বিপাক প্রক্রিয়ার উৎপন্ন নাইট্রোজেন গঠিত ক্ষতিকর বর্জ্য পদার্থগুলো বাইরে নিষ্কাশিত হয়। ওকে, তাহলে এখন তুমি আমাকে বলো বিপাক প্রক্রিয়া কাকে বলে? হোয়াট ইজ মেটাবলিজম? শুনতে পারবো না। ওকে, পারবা না। ওকে, দেন আমি নেক্সট এ রহমান। এ রহমান একটু আনমিউট করো বাবা। এ রহমান, কি তোমার নাম কি? ওকে, সাদিয়া আক্তার তমা, তুমি আমাকে বলো বিপাক বা মেটাবলিজম কাকে বলে বলো তো? বিপাক বা মেটাবলিজম। ওকে, তুমি গত ক্লাস করোনি, ঠিক আছে। আচ্ছা, তারপর আসমানি। আসমানি, আনমিউট করো প্লিজ। আসমানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি নাম তোমার? আসমানি। ওকে আসমানি, তুমি আমাকে বলো তো বিপাক প্রক্রিয়া কাকে বলে? হোয়াট ইজ মেটাবলিজম প্রসেস? জীবদেহে সংঘটিত সকল রাসায়নিক বিক্রিয়াকে একত্রে বিপাক বলে। ওকে, বিপাক কয় ধরনের হয় বলতে পারবা? বিপাক দুই ধরনের, কি কি? ক্যাটাবলিজম, অ্যানাবলিজম। ওকে, আর আমরা এই যে রেচন প্রক্রিয়া পড়তেছি, এইটা ক্যাটাবলিজমের আন্ডারে পড়েছে নাকি অ্যানাবলিজমের আন্ডারে পড়েছে বলো তো? ক্যাটাবলিজম। ক্যাটাবলিজম, থ্যাংক ইউ। ওকে, তুমি মিউট করতে পারো। আচ্ছা, এরপরে অমল সরকার। অমল সরকার, অমল সরকার একটু আনমিউট করো। হ্যালো, হ্যালো, অমল সরকার। আচ্ছা,
এরপরে বন্ধন মজুমদার। বন্ধন মজুমদার একটু আনমিউট করো। বন্ধন। স্যার নমস্কার স্যার, কেমন আছেন? নমস্কার, ভালো আছি। তুমি কেমন আছো বন্ধন? স্যার ভালো আছি স্যার। আচ্ছা বন্ধন, আমাকে বলো রেচন পদার্থ বা এক্সক্রিয়েটরি ম্যাটেরিয়ালস গুলা কি কি? স্যার রেচন পদার্থগুলো হচ্ছে স্যার যেরকম স্যার হুম। ইউক্রেন ক্রিয়েটিনিন ইত্যাদি স্যার। ইউরোক্রোম, ইউরোক্রোম, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া, তারপরে অরিনিথিন, এরকম অনেক ধরনের পদার্থ আছে। আমি লিখে দিয়েছিলাম তোমাদের ইউরোক্রোম, তারপরে হচ্ছে ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এই ধরনের কিছু পদার্থ লিখে দিয়েছিলাম, তাই না? ওকে জি স্যার। ওকে, ঠিক আছে বন্ধন, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে ওয়াফি, এইচএস ওয়াফি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি আমাকে বলো বৃক্কের অবস্থানটা ঠিক কোথায় আসলে? চারটা কথা লিখে দিয়েছিলাম, বলো তো কি কি বৃক্কের অবস্থান? উদরগহ্বরের পিছনে আর মেরুদণ্ডের দুদিকে, হুম, বক্ষপিঞ্জরের নিচে, পিঠ সংলগ্ন অঞ্চল। থ্যাংক ইউ। আমাদের দেহে বৃক্কের সংখ্যা কয়টি বলো তো? কয়টি বৃক্ক থাকে? দুইটি। দুইটি বৃক্ক থাকে। আচ্ছা, তারপরে তুমি বলো যে আমাদের যে মূত্র বা হচ্ছে ইউরিন কখন অ্যাসিডিটি হয়ে যায় বা কখন অ্যাসিডিক হয়ে যায় কি ধরনের খাদ্য খেলে? আহ, আমি তোমাকে প্রোটিন জাতীয় খাদ্য খেলে হচ্ছে অ্যাসিডিটি হয়, আর হ্যাঁ, ভেজিটেবল বা ফ্রুট ওরা খেলে আর ইউরিন এর ক্লোরাইড। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ওয়াফি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপরে হচ্ছে লিহা। লিহা প্লিজ। লিহা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি আমাকে বলো কর্টেক্স আর মেডুলা এই দুইটা ওয়ার্ড কি আসলে, এটার ডেফিনেশনটা কি? জি স্যার। কর্টেক্স আর মেডুলা কাকে বলে? ক্যাপসুল সংলগ্ন অংশকে কর্টেক্স বলে, ওকে আর ক্যাপসুলের অংশকে মেডুলা বলে। ওকে, তারপরে বলো তো রেনাল পেলভিসটা কি? রেনাল পেলভিস বা শুধু পেলভিস? স্যার, হুম, রেনাল পেলভিস। ইউটারের মধ্যে ফানেল আকৃতির প্রশস্ত অংশকে রেনাল পেলভিস বলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে লিহা, থ্যাংক ইউ। হ্যালো স্যার। হ্যাঁ রুবাই, আমার কথা শুনতে পাচ্ছো? হ্যালো রুবাইয়া, আমার কথা শুনতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা রুবাই, তুমি আমাকে বলো বৃক্কের একটা নালী থাকে, ওই নালীটার নাম কি? আছো? আচ্ছা, রুবাই বলেছো তার মাইক্রোফোনের সমস্যা আছে, ওকে। আচ্ছা, রাফিয়া আগের ক্লাসটা করতে পারোনি, ঠিক আছে। নওশিন, কথা বলতে ভয় লাগে আমার। কেন নওশিন? ওয়াই? তুমি ভয় পাচ্ছ কেন নওশিন? আমাকে কি মানে বাঘ বা ভাল্লুকের মতো লাগছে, বা আমাকে কি ভয়ানক চেহারার কোনো মানুষ, বা আমার কথাবার্তা কি খুব বেশি মানে ভয় রিলেটেড কিছু? আমার সাথে কথা বলতে ভয় পাচ্ছ তুমি? রাফিয়া, নওশিন, হাত কাঁপতেছে, আয় হায়, আয় হায়। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে কমেন্টেই জানাও। তুমি আমাকে বলো যে বৃক্ষের একটা নালিকা আছে, এই নালিকাটার নাম কি, লিখে পাঠাও। নওশিন। নেক্সট ক্লাসে আমি পড়া বলবো সাদিয়া। তাহলে তুমি তো কথা বলবা সাদিয়া, তুমি তো কথা বলছো না বাবা। স্যার জিজ্ঞেস করলে ডাক দিলে কথা বলতে হয়। ওকে, ঠিক আছে, তাহলে আর বাকিরা মনে হয় পড়া দিতে চাচ্ছ না। ওকে, ঠিক আছে, নিলাম না আর পড়া কারোর। রুবাই জিজ্ঞেস করেছো আমাকে একটা প্রশ্ন করেন না, তোমাকে প্রশ্ন করা হয়েছে, আজকের জন্য এতটুকুই এনাফ, আবার ইনশাল্লাহ নেক্সট দিন। লিহা ইউরিনিফ্রাস বলেছো, সায়দা মার্জানা নেফ্রন বলেছো। ইউরিনিফ্রাস, ওকে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি ক্লাসটি শুরু করে দিচ্ছি। তোমরা হচ্ছে ক্লাসটি এখন মনোযোগ দিয়ে করো, খাতা কলম নিয়ে বসো। আমি হচ্ছে ক্লাসটি শুরু করে দিচ্ছি, হ্যাঁ? ওকে, তাহলে গতকালকে আমি যতটুকু পড়িয়েছিলাম তারপর থেকে আজকে আমি শুরু করব।
গতকালকে আমি কতটুকু পড়েছিলাম, বৃক্ক সম্পর্কিত যে টার্মস গুলো আছে সেই টার্মস গুলো সম্পর্কে পড়িয়েছিলাম। আজকে হচ্ছে আমি কিছু ফিগার ড্র করব। সো এই ফিগার গুলো সবাই খাতায় ড্র করবা এবং সবাই হচ্ছে আমাকে হোমওয়ার্ক হিসেবে এই যে আজকের ক্লাস নোট গুলো সবাই আপলোড করবা। মাত্র 3-4 জন ছাড়া বাকিরা কেউ ক্লাস নোট আপলোড করনি। তো আমি কিন্তু মার্ক করে রাখছি যে কারা ক্লাস নোট আপলোড করতেছো, কারা আপলোড করতেছো না। তোমরা যদি আমার ক্লাসটি করার সময় ঠিকঠাক মতো খাতায় লিখা ওইটাই জাস্ট আমাকে ছবি তুলে যদি পাঠাও গ্রুপে, তাহলেই কিন্তু হচ্ছে। তো তোমরা পাঠাচ্ছ না মানে আমি ধরে নিচ্ছি তোমরা কেউই লিখতেছো না। যারা পাঠাচ্ছ না তারা লিখতেছো না, এটা আমি ধরে নিচ্ছি। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমি মার্ক করে রাখছি। প্রত্যেকের গার্ডিয়ানের সাথে ফোন দিয়ে পার্সোনালি আমি কথা বলবো কি কারণে তোমরা হোমওয়ার্কটি দিচ্ছ না, স্পেসিফিকলি কি সমস্যার কারণে তোমরা হোমওয়ার্কটি দিচ্ছ না। কয়জন কালকে ক্লাস করছো এটা আমার কাছে স্ক্রিনশট আছে। আমি প্রত্যেকের নাম ধরে ধরে চেক করব কারা হোমওয়ার্ক দিছো, কারা হোমওয়ার্ক দাও নাই। যারা দাও নাই তাদের গার্ডিয়ানের সাথে পার্সোনালি কথা বলা হবে। তো কেন হোমওয়ার্ক দেওয়া হয় নাই তো তাদের কাছে জানতে চাওয়া হবে। আশা করি তোমরা সেইভাবেই প্রিপারেশন নিয়ে রাখবা এবং আজকে ক্লাসের হোমওয়ার্কটি অবশ্যই এটা মাস্ট, এটা ম্যান্ডেটরি যে প্রত্যেক ক্লাসের হোমওয়ার্ক স্যাররা যা বোর্ডে করাবে সেগুলো তোমরা লিখে সুন্দরভাবে তোমরা গ্রুপে আপলোড করবা ওই দিনের মধ্যেই। এটা যেন পরের দিন না হয়। আমি যদিও তোমাদের একদিন সময় দিয়েছি, বাট খুব একটা রেসপন্স আমি পাইনি। সো আমি খুবই আশাহত। সো তোমরা আজকের ক্লাস নোটটা আজকের মধ্যেই তোমরা গ্রুপে সাবমিট করবা। ওকে, তাহলে আসো আমি আর কথা না বাড়িয়ে আমি ক্লাসে চলে যাচ্ছি। আমি তোমাদের ক্লাস 9-এর গ্রুপটাকে, সায়েন্সের গ্রুপটাকে খুব বেশি অ্যাক্টিভ গ্রুপ মনে করেছিলাম, বাট আসলে আমি খুবই আশাহত যে তোমাদের কাছে আমার এক্সপেকটেশন ছিল যতগুলো গ্রুপে আমি ক্লাস নিয়েছি, যতগুলো ক্লাসে, তার মধ্যে ক্লাস 9-এর সায়েন্স এই গ্রুপটাকে আমার সব থেকে বেশি অ্যাক্টিভ মনে হয়েছে। বাট গতকালকে হোমওয়ার্ক না দেওয়ার পরে বা তোমাদের খুব একটা অ্যাক্টিভিটি না পাওয়ার কারণে আমি খুবই আশাহত, মানে যারা হোমওয়ার্ক দাওনি তাদের উপরে। আনএক্সপেক্টেড। ওকে, আসো আমরা শুরু করি। তাহলে আজকে আমরা যে জিনিসটা প্রথমে আঁকবো সেটা হচ্ছে রেচন তন্ত্রটা নিয়ে আমরা প্রথমে আঁকবো, দেন হচ্ছে আমরা কিডনি আঁকবো, আর তারপরে হচ্ছে আমরা হচ্ছে নেফ্রন আঁকবো। হ্যাঁ, ওকে। তো দেখো, প্রথমে আমরা যে জিনিসটা আঁকবো, প্রথমে আমরা যেটা নিয়ে পড়বো, যে গতকালকে কিডনির সেই ছবিটা, তো বিপাক তো আমরা অলরেডি করেছি, রেচনও করেছি। আচ্ছা, তো আমরা এখন যেটা নিয়ে দেখব সেটা হচ্ছে রেচন তন্ত্রটা। আমরা একটু দেখি রেচন তন্ত্রটা কিভাবে গঠন হয়। রেচন তন্ত্র, রেচন তন্ত্র। এখন আমরা যে ফিগারটা আঁকবো সেটা হচ্ছে রেচন তন্ত্র। রেচন তন্ত্র মানে কি বলতো? এক্সক্রিয়েটরি সিস্টেম, রেচন তন্ত্র। তো রেচন তন্ত্র প্রধান অঙ্গটাই হচ্ছে কিডনি। রেচন তন্ত্রের প্রধান অঙ্গই হচ্ছে কিডনি। সবাই একটু খেয়াল করো। দেখো, এইটা হচ্ছে আমার হাতের ডান পাশ, মানে এটা ডান পাশ, আর এটা আমার বাম হাত, এটা হচ্ছে বাম পাশ। তো আমি এই দিক বরাবর যা আঁকবো, এই পাশে যা আঁকবো এটা ডান বরাবর লিখবো, আর এই পাশে যা আঁকবো এটা হচ্ছে বাম বরাবর লিখবো। এটা মাথায় রেখো। তো আসো আমরা শুরু। তো দেখো, এটা হচ্ছে আমাদের, যেহেতু ডান পাশ তার মানে এটার নাম কি? রাইট, মানে ডান। রাইট কিডনি, রাইট কিডনি। আর এটা হচ্ছে আমাদের লেফট কিডনি, বাম বৃক্ক, লেফট কিডনি। রাইট কিডনি আর এটা হচ্ছে লেফট কিডনি। ওকে, তাহলে এটা হচ্ছে আমার ডান বৃক্ক, এটা হচ্ছে আমার বাম বৃক্ক। তোমরা একটু কেউ খেয়াল করলে দেখবা আমি বাম কিডনিটা একটু উপরে এঁকেছি আর ডান কিডনিটা একটু নিচে। খেয়াল করো, এই দুইটা কিন্তু সমান না। এইটা একটু উপরে আছে আর এইটা একটু নিচে আছে, খেয়াল করেছো? সো এটা প্রথম কথা মনে রাখবা। আমাদের দেহে যে দুইটি কিডনি, এই দুইটি কিডনি বা দুইটি বৃক্কের মধ্যে বাম বৃক্কটা কিছুটা উপরের দিকে থাকে, ডান বৃক্কটার বাম বৃক্কের থেকে কিছুটা নিচের দিকে থাকে। এর কারণ হচ্ছে আমাদের ডান পাশ বরাবর, এই যে শরীরের রাইট সাইড ডান পাশ বরাবর এই কিডনির উপরে কি আছে বলতো? লিভার আছে। লিভার এটা একটু ডান দিকে ঝুঁকানো বা ডান দিকে নামানো, যার কারণে লিভার মানে কি? কলিজা। এই যে লিভার দেখতে এরকম, তাই না? কিছুটা। আচ্ছা,
এভাবে যদি আমরা একটু আঁকার চেষ্টা করি, দেখো এভাবে থাকে কিছুটা, তাই না? ওই যে তোমার ডলফিন মাছের মতো মুখটা কিছুটা। তো এই লিভারটা ডান পাশে থাকার কারণে এই যে রাইট কিডনিটা কিছুটা হচ্ছে নিচের দিকে থাকে আর লেফট কিডনিটা কিছুটা উপরের দিকে থাকে, ঠিক আছে? রাইট কিডনিটা কিছুটা নিচের দিকে থাকে আর লেফট কিডনিটা কিছুটা উপরের দিকে থাকে। তো এই কিডনির মুখটা আমি একটু মানে সোজা করে আঁকি। ধরো এই কিডনিটা এভাবে না আঁকে আমি যদি এভাবে একটু আঁকি, তাহলে তোমাদের জন্য দেখতে সুবিধা হবে। এই যে এই যে এবার খেয়াল করো, এই কিডনির এখান থেকে একটা নালী বের হবে, এখান থেকে একটা নালী বের হবে, ঠিক আছে? কিডনির এখান থেকে একটা নালী বের হবে, কিডনির এখান থেকে একটা নালী বের হবে। এই দুইটা নালীকে আমরা কি বলবো বলতো? এই দুইটা নালীকে আমরা বলবো হচ্ছে পেলভিস, ঠিক আছে? এই দুইটা নালীকে আমরা কি বলবো? পেলভিস বলবো। এই পেলভিস দুইটা এখানে এসে শেষ হবে, এখানে এসে পেলভিসটা শেষ হবে, ঠিক আছে? এখানে এসে পেলভিসটা শেষ হবে। এই দুইটার নাম কি? পেলভিস। এই দুইটার নাম হচ্ছে পেলভিস। পেলভিস। এই পেলভিসটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে ইউরেটর শুরু হবে। সেখান থেকে কি শুরু হবে? ইউরেটর। এই পেলভিসটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে ইউরেটর শুরু হবে, ঠিক আছে? ইউরেটরটা শেষ হবে ইউরেথ্রাতে। এই যে এটার নাম কি? এই দুইটার নাম কি? এই দুইটার নাম হচ্ছে ইউরেটর। ইউরেটর, ঠিক আছে? পেলভিসের ঠিক নিচেরটা কি হবে? ইউরেটর। পেলভিসটা শেষ হবে এই যে কিডনি বরাবর, দেখছো? এই কিডনি বরাবর এটা কিন্তু শেষ হয়ে গেছে। তো পেলভিসের পরের অংশ হচ্ছে ইউরেটর। ইউরেটরটা মিলিত হবে কোথায় বলো তো? এই যে ইউরেটরটা মিলিত হয়েছে একটা ব্লাডার বা একটা থলিতে। এই থলিটার নাম হচ্ছে ইউরিনারি ব্লাডার। এই থলিটার নাম কি বলতো? ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডার মানে এক কথায় আমি যদি বাংলায় লিখি, বাংলায় লেখা উচিত, বাংলায় লিখলে হবে তোমার মূত্রথলি। মূত্রথলি কি হবে বলতো? মূত্রথলি। তো এই যে মূত্রথলিটা, এই মূত্রথলিটা আবার এই মূত্রথলিটা তোমার এখান থেকে বের হবে কি হিসাবে? এই যে মূত্রনালী হিসাবে বের হয়ে এটা আমাদের এই যে তোমার সর্বশেষে ছেলেদের পেনিস আর মেয়েদের ভাজাইনা থেকে এখান থেকে মূত্রটা বের হয়ে যাবে। তাহলে এটার নাম হচ্ছে তোমার মূত্রথলির পরে হচ্ছে মূত্রনালী। মূত্রনালী। কেউ যদি ইংলিশে লিখতে চাও তাহলে হবে কি? ইউরেথ্রা। কি হবে? ইউরেথ্রা। তারপরে হচ্ছে এখান থেকে যে মূত্র বের হয়ে যায় আমাদের শরীর থেকে। তাহলে এই যে টোটাল সিস্টেম, দেখো এই যে টোটাল সিস্টেমটা কিডনি থেকে শুরু হয়েছে, মূত্রনালীতে গিয়ে শেষ হয়েছে, এই টোটাল জিনিসটাই হচ্ছে আমার কি বলতো? রেচন তন্ত্রের অন্তর্ভুক্ত। এই টোটাল সিস্টেমটাই হচ্ছে আমার কি? রেচন তন্ত্রের অন্তর্ভুক্ত। তো আমাদের ফার্স্ট ফিগারটা হচ্ছে, এটা হচ্ছে ফিগার নাম্বার 1। এটা কি? ফিগার নাম্বার 1। এই ফিগার নাম্বার 1টা কি? রেচনতন্ত্র। 1 নম্বর ফিগারটা হচ্ছে আমাদের রেচনতন্ত্র। আজকে আমরা 3টা ফিগার রাখবো। 3 নম্বর ফিগারের 1 নম্বর ফিগারটা হচ্ছে রেচনতন্ত্রের ফিগার। এই ফিগারটার মধ্যে আমরা কি দেখলাম? যে দুইটা কিডনি, এই দুইটা কিডনি থেকে তোমার কি বের হয়েছে? পেলভিস বের হয়েছে। সেই পেলভিসটা শেষ হয়ে যেখানে শেষ হয়েছে সেখান থেকে ইউরেটর শুরু হয়েছে। এই যে দুইটা ইউরেটর, সেই ইউরেটর দুইটা মিলিত হয়েছে কোথায়? মূত্রথলিতে। মূত্রথলি থেকে একটা নালী বের হয়েছে, মূত্রনালী। তারপরে হচ্ছে তোমার আমাদের ইউরিনটা এখান থেকে বের হয়ে যাবে। তাহলে এই টোটাল অঙ্গগুলা, এই প্রত্যেকটা অঙ্গগুলা হচ্ছে আমাদের কিসের সাথে সম্পর্কিত? রেচনতন্ত্রের সাথে সম্পর্কিত। তাহলে আমরা এতক্ষণ দেখলাম হচ্ছে রেচনতন্ত্র। এখন আমরা দেখব এই যে তোমার কিডনিটার কথা আমরা আলাদা করে বললাম, এই কিডনিটা নিয়ে এবার আমরা আলাদা কথা বলবো, বা কিডনিটা আমরা এখন আলাদা আঁকার চেষ্টা করব যে কিডনির ভিতরের অংশগুলা কি, ঠিক আছে? আচ্ছা, তো দেখো, এখন আমরা 2 নম্বর আমাদের যে ফিগারটা আঁকবো সেটা হচ্ছে আমাদের বৃক্কের ফিগার। 2 নম্বর আমরা এই বৃক্ক নিয়ে আলাদা এখন আঁকবো, আলাদা কথা বলবো। বৃক্ক 2 নম্বর ফিগারটা আমাদের কি হবে? বৃক্ক। বৃক্ক মানে কি? কিডনি। বৃক্ক মানে কি? কিডনি। সো এই বৃক্ক বা কিডনিটা আমরা কিভাবে আঁকবো? দেখো আমি মানে খুব সহজভাবে তোমাদের আঁকা একটু বোঝাচ্ছি। এই যে কিডনিটা এরকম, এভাবে প্রথমে একটা অংশ আঁকবা। আঁকার পরে
ধরো এখান থেকে আমি একটা অন্য একটা কালার নিই, ধরো এই কালারটা। কালারটা খুব একটা ভিজিবল না, সো আমি একটা ভিজিবল কালার নিচ্ছি। আমি একটা ভিজিবল কালার ধরো এটা নিলাম। ওকে, তাহলে দেখো এই যে বাইরে যে হলুদ কালারটা, এটা হচ্ছে আমাদের কিডনির বাইরে। এই যে মাঝখানে যে সবুজ কালারের মতো একটা অংশ, এই অংশটা হচ্ছে, এই অংশটার বাইরের সাইড হচ্ছে এটা, আর এই অংশটার ভিতরের সাইড হচ্ছে এটা। ঠিক আছে, এই অংশটার বাইরের সাইড কোনটা? এই যে এটার বাইরের সাইড আর এটার ভিতরের সাইড। এই বাইরের সাইডটার নাম হচ্ছে কর্টেক্স। এই বাইরের সাইডটার নামটা কি বলতো? কর্টেক্স। বাইরের সাইডটার নাম হচ্ছে কর্টেক্স, আর ভেতরের সাইডটার নাম হচ্ছে মেডুলা। ভেতরের সাইডটার নামটা কি? মেডুলা। বাইরেরটা কর্টেক্স, ভেতরেরটা মেডুলা। এই হচ্ছে আমার একটা বৃক্কের গঠন। গঠনের এই যে এখানে আমি একটা সবুজ তোমার ডটের একটা লাইন এঁকেছি। এই সবুজ ডটেড লাইনের বাইরের অংশের নাম হচ্ছে কর্টেক্স, সবুজ ডটের ভেতরের লাইনের অংশের নাম হচ্ছে মেডুলা। কর্টেক্স আর মেডুলা, ঠিক আছে? এই কর্টেক্স আর মেডুলার এখান থেকে বের হবে তোমার কিছু কিছু পিরামিড। এগুলোকে বলা হয় রেনাল পিরামিড। এগুলোকে কি বলে? রেনাল পিরামিড। ঠিক আছে, এই যে পিরামিডের মতো ত্রিভুজ আকৃতির কিছু গঠন, এগুলোর নাম হচ্ছে রেনাল পিরামিড। এগুলোর নাম কি? রেনাল পিরামিড। তো এই যে রেনাল পিরামিডগুলা, এই রেনাল পিরামিডগুলার চারপাশে আরেকটা নতুন গঠন হবে। এই রেনাল পিরামিডগুলার চারপাশে কি হবে? আরেকটা নতুন গঠন হবে, যেটাকে আমরা কি বলি? যেটাকে আমরা বলি হচ্ছে প্যাপিলা। দেখো প্যাপিলাগুলো হচ্ছে এরকম থাকবে। এই যে প্যাপিলা, ঠিক আছে? এই যে অংশটা, এটার নামটা কি? প্যাপিলা। এই অংশটার নাম হচ্ছে প্যাপিলা। প্যাপিলা, এই অংশটার নামটা কি? প্যাপিলা। আর একটা জিনিস খেয়াল করো, এই যে কর্টেক্স, কর্টেক্স মানে কি? বাহিরের অংশটা। এই বাহিরের অংশটা মনে হচ্ছে না এই যে ভিতরের দিকে ঢুকে গিয়েছে? এই যে কর্টেক্সটা মনে হচ্ছে না এই যে ভিতরের দিকে ঢুকে গিয়েছে, তোমার মেডুলার ভিতরের দিকে ঢুকে গিয়েছে, অর্থাৎ সরলরেখিক একটা কলামের মতো সৃষ্টি হয়েছে। তো এই যে ফাঁকা স্পেস গুলাকে, এই যে ফাঁকা স্পেস, কলামের মতো স্পেস গুলাকে বলা হয় তোমার, কলামের মতো স্পেস গুলাকে কি বলা হয়? রেনাল কলাম বলা হয়। কি বলা হয়? রেনাল কলাম। রেনাল কলাম বলা হয়। ঠিক আছে, রেনাল কলাম বলা হয়। তারপরে এই যে দেখো, এই যে প্যাপিলাটা একত্রিত হয়ে এটা কিসে পরিণত হয়েছে? পেলভিসে পরিণত হয়েছে। প্যাপিলাটা একত্রিত হয়ে যে এই যে একটা খালির জায়গা, প্রলম্বিত একটা খালি স্পেসের সৃষ্টি করেছে, এটার নামই হচ্ছে পেলভিস। এটার নাম কি বলতো? রেনাল পেলভিস। রেনাল পেলভিস। এই রেনাল পেলভিসটা গিয়ে কিসে পরিণত হয়েছে? ইউরেটরে পরিণত হয়েছে। এই রেনাল পেলভিসটা গিয়ে ইউরেটরে পরিণত হয়েছে। ঠিক আছে, এই রেনাল পেলভিসটা, এই যে এই বরাবর রেনাল পেলভিসটা শেষ হবে, এখান থেকে ইউরেটর শুরু হবে। তাহলে এই বরাবর এটা হচ্ছে কি? এটা হচ্ছে রেনাল পেলভিস। আর এই যে রেনাল পেলভিসটা শেষ হয়ে ইউরেটর শুরু হয়েছে। ইউরেটর শুরু হয়েছে। রেনাল পেলভিসটা শেষ হয়ে ইউরেটরটা শুরু হয়েছে। ইউরেটরের পরে কি হবে? ইউরেটরের পরে হচ্ছে তোমার ইউরেথ্রা, তারপর হচ্ছে ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা, তারপর সেখান থেকে মূত্রটা বের হয়ে যাবে। তো এই হচ্ছে আমার একটা কিডনির একদম বেসিক গঠন। ঠিক আছে, এই হচ্ছে একটা কিডনির বেসিক গঠন। এতটুকু সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। খুবই সহজ জিনিস, তোমরা অলরেডি কিডনির ছবি অনেকেই এঁকে দিয়েছো হোমওয়ার্ক হিসেবে। সো বাকি যারা আছো তারা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। লিহা, ওকে, লিহা বলেছো স্কুলের হোমওয়ার্ক ছিল, আজকে দিচ্ছি। ওকে ঠিক আছে, দিও, সমস্যা নেই। নওশিন, হ্যাঁ নওশিন, আমি মেসেজ দেখেছি, তুমি অ্যান্সার দিয়েছো। রুবাইয়া, ওকে।
সামান্থা বুঝছি, ঠিক আছে। রহমান ক্লিয়ার। ওয়াফি বুঝছি, ওকে। ফোন ছিল না, ঠিক আছে, তাহলে আজকে জমা দিয়ে দিও। বন্ধন মজুমদার আবার সবগুলো বলেন, ওকে ঠিক আছে বলছি। ওয়াফি ওকে। জুই ক্লিয়ার, অল ক্লিয়ার, থ্যাংক ইউ। মুহি ইয়েস স্যার, থ্যাংক ইউ। ওসমান গনি ওকে। রুবাইয়া আন্ডারস্টুড, থ্যাংক ইউ। লিহা ক্লিয়ার। হ্যাঁ, হোমওয়ার্ক জমা দিয়েছো, ওকে থ্যাংক ইউ। হোমওয়ার্ক জমা দিয়েছো, থ্যাংক ইউ। টাইম মেনটেন করতে পারিনি, সরি, ইটস ওকে, বাট নেক্সট টাইম টাইম মেনটেন করার চেষ্টা করবা, কারণ তোমাদের বায়োলজি ক্লাস থাকে সপ্তাহে একদিন, 2 দিন থাকে ম্যাক্স। তো সেই ক্লাসটা তোমরা যদি ওইভাবে মানে মনোযোগ বা গুরুত্ব সহকারে না করো, তাহলে এটা আসলে শিক্ষক খুবই আশাহত হবে, এটা খুবই স্বাভাবিক বিষয়। তো তোমরা ওইভাবেই টাইমগুলো মেনটেন করার চেষ্টা করবা। শাওবান ক্লিয়ার। শিবলি জি স্যার ক্লিয়ার, ওকে ঠিক আছে। তাহলে আমি আবার একটু সংক্ষেপে তোমাদের একটু রিকল করে দিচ্ছি, এই জিনিসগুলো একটু রিপিট করে দিচ্ছি, তারপর আমি নেক্সট টপিকে চলে যাচ্ছি। এই হচ্ছে একটা বাইরের কিডনির অংশ। এই যে ডটেড লাইনটা হচ্ছে তোমার বোম্যান্স ক্যাপসুল, সরি তোমার ক্যাপসুল আর কি, ঠিক আছে, রেনাল ক্যাপসুল। এই রেনাল ক্যাপসুলের ঠিক বাইরের অংশটা হচ্ছে কর্টেক্স আর ভিতরের অংশটা হচ্ছে মেডুলা, ঠিক আছে। বাইরের অংশটা কর্টেক্স, ভিতরের অংশটা হচ্ছে মেডুলা। এই মেডুলাতে এই যে ত্রিভুজাকৃতির রেনাল পিরামিড গঠন হয়, কি হয়? রেনাল পিরামিড গঠন হয়। তো এই মেডুলার রেনাল পিরামিডের ফাঁকা দিয়া কর্টেক্স থেকে মেডুলার মধ্যে রেনাল পিরামিডের ফাঁকা দিয়ে একটা কলামের মতো ঢুকে গেছে, মনে হয় যে কর্টেক্সটা ঢুকে গিয়েছে একটা কলাম আকারে। এই খালি জায়গাটাকে বলা হয় রেনাল কলাম বলা হয়। আর এই রেনাল কলামের ঠিক ভিতরে তোমার এরকম রেনাল পিরামিড গুলা মনে হয় যে একটা অংশের ভিতরে ঢুকে গিয়েছে। এই যে দেখো ত্রিভুজটা মনে হয় এটা খাজের ভিতরে ঢুকে গিয়েছে, এটা এটার ভিতরে, এটা এটার ভিতরে, মনে হয় যে এই ত্রিভুজগুলা বা রেনাল পিরামিড গুলো একটা খাজের ভিতরে ঢুকে গিয়েছে। ওই খাজটাকে বলা হয় প্যাপিলা। ওই খাজটাকে কি বলা হয়? প্যাপিলা। আর ওই সবগুলো খাজ প্যাপিলাগুলা একত্রে মিলিত হয়ে তারপর তোমার কি গঠন করেছে? প্যাপিলাগুলো একসাথে মিলিত হয়ে পেলভিস গঠন করেছে, ঠিক আছে, রেনাল পেলভিস গঠন করেছে। এই যে ফাঁকা স্পেসটা, খালি স্পেসটা, এই রেনাল পেলভিসটা শেষ হয়েছে কোথায়? এই বৃক্ক বরাবর এই জায়গাটাতে রেনাল পেলভিসটা শেষ হয়ে তার ঠিক নিচে ইউরেটর শুরু করেছে। তো এই হচ্ছে আমার মোটামুটি একটা বৃক্কের একদম বেসিক যে স্ট্রাকচার বা বেসিক যে গঠন। যেহেতু তোমরা 9-10 স্টুডেন্ট, সো তোমাদের আমি এর থেকে আর বেশি ডিপে ঢুকতে পারলাম না। ইন্টারমিডিয়েটে যখন তোমরা উঠবা, তখন এইখানে কিডনির মধ্যে আরো অনেক নতুন নতুন অঙ্গ সম্পর্কে বা অংশ সম্পর্কে তোমরা জানতে পারবা। তোমাদের বইয়ের মধ্যে মোটামুটি এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ, যার কারণে আমি এতটুকুই তোমাদের পড়াইলাম। এবার তোমরা এই যে হাইলাম বা হাইলাসের নাম শুনেছো না? গত ক্লাসই তোমাদের আমি পড়িয়েছিলাম হাইলাম বা হাইলাস। এই হাইলাম বা হাইলাস হচ্ছে এই অঞ্চলটা। এই যে আমি ডটেড একটা কালার দিয়ে দিচ্ছি, দেখো এই যে বৃক্কের যে অবতল অংশের যে ভাঁজ, এইটাই হচ্ছে সেই অঞ্চলটা। আর এই অঞ্চলটা কি বলা হয়, কি বলতো? এই অবতল অংশের ভাঁজ, এই অঞ্চলটাকে বলা হয় হাইলাম বা হাইলাস। হাইলাম বা হাইলাস বলা হয়, ঠিক আছে। বৃত্তের অবতল অংশের ভাঁজকে হাইলাম বা হাইলাস বলা হয়। তো এই হচ্ছে আমার মোটামুটি একটা বৃক্কের গঠন। এটা হচ্ছে আমাদের ফিগার 2। এটা হচ্ছে আমাদের ফিগার 2। ফিগার 2 হচ্ছে কি? বৃক্ক। আমাদের ফিগার 2, এই চ্যাপ্টারের ফিগার 2 হচ্ছে কি? বৃক্ক। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বৃক্কের একক। এখন আমরা কি দেখব বলতো? বৃক্কের একক। এই টপিকটা হচ্ছে আজকের ক্লাসের আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। এই টপিকটাতে আমরা নেফ্রনের গঠন, কাজ, এগুলো নিয়ে আলোচনা করব। আর এরপরে আর একটা টপিক থাকবে, শেষ টপিক, যেটা আমি নেক্সট ক্লাসে, মানে এই সপ্তাহের পরের সপ্তাহে তোমাদের যে বায়োলজি ক্লাসটা হবে, ওই ক্লাসের মধ্যে সর্বশেষ টপিক এবং সবচেয়ে মজাদার এবং ইম্পর্টেন্ট টপিকটা পড়ানো হবে। সেটা হচ্ছে তোমার নেফ্রনের মধ্যে কিভাবে মূত্র তৈরি হয় বা ইউরিন প্রোডাকশনটা কিভাবে হয়, ওটা আমি নেক্সট ক্লাসে পড়াবো। আজকে হচ্ছে আমি নেফ্রনের গঠন এবং কাজ, এই এতটুকু পড়িয়ে ক্লাসটি শেষ করে দিব। তো সবাই আজকের এই এখনের পার্টটা থেকে মনোযোগ দিয়ে দেখো এবং খাতায় সুন্দর মতো নোট করো, কারণ এই নোটগুলো আমি দেখবো, নোটগুলো সবাই শেয়ার করবা। তাহলে আসো আমি শুরু করছি নেফ্রন। তাহলে আসো আমাদের পরের পার্টে আমরা চলে যাই, নেফ্রন। আমাদের এখনকার টপিক কি বলতো? নেফ্রন। নেফ্রনটা কি? বৃক্কের একক, বৃক্কের গঠন এবং কাজের একক। বৃক্কের গঠন এবং কাজের একক। এটা শুরু হয়েছিল কোত্থেকে? বৃক্কের যে একটা নালিকা থেকে। ওই নালিকার নাম কি? ইউরিনিফেরাস নালিকা। ওই ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ হচ্ছে নেফ্রন।
ক্ষরণকারী অংশ এবং বৃক্কের গঠনগত এবং কার্যিক একক হচ্ছে নেফ্রন আর কি, ঠিক আছে। তাহলে আসো আমরা শুরু করছি নেফ্রন। তাহলে প্রথমেই লেখো নেফ্রনের সংজ্ঞা। প্রথমেই কি লিখবা? নেফ্রনের সংজ্ঞা। প্রথমেই লিখবা হচ্ছে নেফ্রনের সংজ্ঞা। দেখো তোমরা যদি ক্লাসের সাথে সাথে ক্লাস নোটটি করে নাও, তোমাদের আলাদাভাবে আর নোট করার প্রয়োজন নাই। কিন্তু অনেকেই লজিক দিচ্ছ যে পরীক্ষার কারণে করতে পারো না বা সামহাউ যে কোনো কারণে করতে পারো না। সো তোমরা যদি ক্লাসের মধ্যেই যদি নোটগুলো করে নাও, তাহলে আপলোড দিতে আর 2 থেকে 3 মিনিট সময় লাগে। জাস্ট ছবি তুলে আপলোড দিবা, এটা খুব একটা কষ্টের কাজ না। তো আমার সাথে সাথে তোমরা নোটগুলো করে নিবা। তো নেফ্রনটার প্রথমে সংজ্ঞাটা হচ্ছে এরকম যে বৃক্কের ইউরিনিফেরাস বৃক্কের ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ। দুইটা অংশ ছিল, ইউরিনিফেরাস নালিকার দুইটা অংশ ছিল। গতকালকে আমরা দেখেছিলাম, একটা নেফ্রন আর একটা হচ্ছে কালেক্টিং ডাক্ট বা হচ্ছে তোমার সংগ্রাহী নালিকা। তো এই নেফ্রনের মধ্যে মূত্র তৈরি হয় আর সংগ্রাহী নালিকা সেটা বহন করে, সেই মূত্রটা বহন করে তোমার ইউরিনারি ব্লাডার পর্যন্ত। তাহলে বৃক্কের ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ, কি ক্ষরণ? ওই যে মূত্র ক্ষরণকারী অংশ এবং শুধু এতটুকুই না, এবং বৃক্কের গঠনগত এবং কার্যিক একক। বৃক্কের গঠন ও কাজের একককে নেফ্রন বলে। গঠন ও কাজের একককে কি বলে? নেফ্রন বলে। ওকে, নেফ্রন বলে। তাহলে আমরা এতক্ষণ পড়লাম নেফ্রনের সংজ্ঞা। এটা কি? নেফ্রনের সংজ্ঞা, ঠিক আছে, ডেফিনেশন, নেফ্রনের ডেফিনেশন। এখন আমরা পড়বো নেফ্রনের সংখ্যা। কতগুলা নেফ্রন থাকে, ঠিক আছে, কতগুলা নেফ্রন থাকে মনে রাখবা। 10 থেকে 12 লক্ষ, 10 থেকে 12 লক্ষ পার কিডনি, মানে প্রতি কিডনিতে বা প্রত্যেক বৃক্কের মধ্যে 10 থেকে 12 লক্ষ থাকে। এরপর আসে স্ট্রাকচার বা গঠন, যে তোমার নেফ্রনের স্ট্রাকচার বা গঠনটা কিরকম। আমরা কি দেখেছি? নেফ্রনের সংজ্ঞা দেখেছি, নেফ্রনের সংখ্যা দেখেছি। এখন আমরা দেখব নেফ্রনের গঠনটা, ঠিক আছে। নেফ্রনের গঠনটা কিরকম? আচ্ছা, নেফ্রনের গঠন দেখার আগে আরেকটা জিনিস একটু লিখে নাও, সেটা হচ্ছে দৈর্ঘ্য, এবং দৈর্ঘ্যটা একটু লিখে নাও। আচ্ছা, দৈর্ঘ্যটা একটু লিখে নাও। নেফ্রনের দৈর্ঘ্যটা কেমন? দৈর্ঘ্যটা হচ্ছে 3.5 সেন্টিমিটার। তাহলে একত্রিত করলে আমাদের শরীরের একটা বৃক্কের সবগুলো নেফ্রনকে একত্রিত করলে 36 কিলোমিটার হয়। নেফ্রনের দৈর্ঘ্য কত কিলোমিটার হয়? 36 কিলোমিটার বা 22.5 মাইল। 22.5 মাইল। এটা হচ্ছে আমাদের একটা বৃক্কের টোটাল নেফ্রনগুলোর দৈর্ঘ্য, ঠিক আছে, 36 কিলোমিটার বা 22.5 মাইল। এবার একটা কথা লেখো যে বৃক্কের মাধ্যমে প্রতি মিনিটে বৃক্ক বলতে হচ্ছে এই নেফ্রনের মাধ্যমে, বৃক্কের মধ্যেই তো নেফ্রন থাকে, তার মানে বৃক্কের মাধ্যমে বলতে নেফ্রনের মাধ্যমে পার মিনিটে, মানে প্রতি মিনিটে 125 ঘন সেন্টিমিটার তরল, 125 ঘন সেন্টিমিটার তরল রক্ত থেকে পরিশ্রুত হয়। পরিশ্রুত মানে কি বলতো? মানে ছাকনি, চেনো ছাকনি? ছাকনি দিয়ে কি করা হয়? ছাকা হয় না? ওই যে যারা হচ্ছে আগে মানে দেখা যাইতো যে বিভিন্ন কিছু হচ্ছে তোমার কেটলিতে চা যখন জাল দেওয়া হতো, তখন লিকারটাকে হচ্ছে আলাদা করার জন্য ছাকনি ব্যবহার করা হয়। তো ওই ছাকন করা মানে পরিশ্রুত করা। তাহলে প্রতি মিনিটে 1 মিনিটে 125 সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে আয়তন, তরলের আয়তন 125 সেন্টিমিটার কিউব আয়তনের তরল রক্ত থেকে, রক্তের মধ্যে পানি থাকে না, তরল থাকে না, রক্ত রস থাকে না, সেইটাকে পরিশ্রুত করে 125 সেন্টিমিটার কিউব তরল পার মিনিটে, প্রতি মিনিটে পরিশ্রুত করে। এটা কে করে? কিডনি মিন্স তোমার নেফ্রন, কিডনির মধ্যে নেফ্রন থাকে, সেই নেফ্রনটা করে, ঠিক আছে।
আচ্ছা 125 সেন্টিমিটার কিউব তরল পরিশ্রুত করে, আর প্রতি মিনিটে মনে রাখবা 1 সেন্টিমিটার, মাত্র 1 সেন্টিমিটার প্রতি মিনিটে, প্রতি মিনিটে, প্রতি মিনিটে, প্রতি মিনিটে 1 সেন্টিমিটার কিউব, মানে 1 ঘন সেন্টিমিটার কিউব, মানে তো ঘন, ঘন সেন্টিমিটার কিউব মূত্র উৎপন্ন করে। বৃক্ক প্রতি মিনিটে, প্রতি 1 মিনিটে মাত্র 1 ঘন সেন্টিমিটার কিউব মূত্র উৎপাদন করে, উৎপন্ন করে, মূত্র উৎপন্ন করে কতটুকু? প্রতি মিনিটে 1 সেন্টিমিটার কিউব। আর একটা জিনিস মনে রাখবা, রক্ত থেকে যে পানিটা বৃক্ক বা কিডনি পরিশ্রুত করে, সেই পানির 99%, প্রায় 99%, অ্যাপ্রক্সিমেট প্রায় 99%, ঠিক আছে, অর্থাৎ প্রায় 99 ভাগ পানি রক্তে ফিরে আসে। 99 ভাগ পানি আবার রক্তে কি হয়? ফিরে আসে। আর বাকি 1% যে পানিটা থাকে সেটা রক্তে ফিরে আসে না, সেটা থেকেই হচ্ছে তোমার মূত্র তৈরি হয়। এই যে, তাহলে এই কথাটি মনে রাখবা, ঠিক আছে। তো এতটুকু লেখার পরে আমরা এখন দেখব যে এই নেফ্রনটি আবিষ্কার করেছে কে। এবার দেখো আবিষ্কার, নেফ্রনের আবিষ্কারকটা কে? নেফ্রনের আবিষ্কারক, নেফ্রনের আবিষ্কারক, নেফ্রনের আবিষ্কারক, নেফ্রনের আবিষ্কারক 1842 সালে। কত সালে? 1842, 1842 সালে স্যার স্যার উইলিয়াম উইলিয়াম বোম্যান, উইলিয়াম বোম্যান, উইলিয়াম বোম্যান, বোম্যানের ইংলিশটা কি হবে জানো? বউম্যান, বউম্যান, ঠিক আছে। এই হচ্ছে উইলিয়াম বোম্যান। ইনি হচ্ছে এটা সর্বপ্রথম কিডনির সূক্ষ্ম গঠন মিন্স নেফ্রন, এটা সর্বপ্রথম আবিষ্কার করেন। এখন আমরা দেখব নেফ্রনের গঠন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এতটুকু দেখার পরে এখন আমরা কি দেখব? এখন আমরা দেখব হচ্ছে নেফ্রনের গঠন, নেফ্রনের গঠন, নেফ্রনের গঠন বা স্ট্রাকচার, স্ট্রাকচার অফ নেফ্রন। এখানে না, তো এখানে আমরা নেফ্রনের গঠনটা দেখব, নেফ্রনের গঠনটা দেখব, গঠন বা স্ট্রাকচার। তো দেখো, একটা নেফ্রন মূলত স্যার উইলিয়াম বোম্যানের মতে একটা নেফ্রনের মূলত প্রধানত দুইটা প্রধান অংশ থাকে। কয়টা? দুইটা প্রধান অংশ থাকে, ঠিক আছে। দুইটা প্রধান অংশ থাকে, একটা হচ্ছে রেনাল কর্পাসল বা মালপিজিয়ন অঙ্গ, রেনাল কর্পাসল বা মালপিজিয়ন অঙ্গ, কর্পাসল বা মালপিজিয়ন, মালপিজিয়ন অঙ্গ, রেনাল কর্পাসল বা মালপিজিয়ন অঙ্গ। আর এটা হচ্ছে রেনাল টিউবিউল, ঠিক আছে। আর এটা কি বলতো? রেনাল টিউবিউল, রেনাল কর্পাসল, রেনাল টিউবিউল, রেনাল কর্পাসল, রেনাল টিউবিউল, এই দুইটা অংশ বিভক্ত, ঠিক আছে। আবার রেনাল কর্পাসলও আবার দুইটা অংশে বিভক্ত। রেনাল কর্পাসল আবার কয়টা অংশে বিভক্ত? দুইটা অংশে বিভক্ত। একটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল, আর একটা হচ্ছে গ্লোমেরুলাস। বোম্যান্স ক্যাপসুল, বোম্যান্স ক্যাপসুল, আর একটা হচ্ছে কি বলতো? গ্লোমেরুলাস। বোম্যান্স ক্যাপসুল আর একটা হচ্ছে গ্লোমেরুলাস। বোম্যান্স ক্যাপসুল আর গ্লোমেরুলাস, এই দুইটা অংশে বিভক্ত হচ্ছে আমাদের এই যে রেনাল কর্পাসলটা বা মালপিজিয়ন অঙ্গটা। রেনাল কর্পাসল বা মালপিজিয়ন অঙ্গ দুইটা অংশে বিভক্ত, বোম্যান্স ক্যাপসুল আর গ্লোমেরুলাস। আবার রেনাল টিউবিউলটা আরো তিনটা অংশে বিভক্ত। ঠিক আছে, তো দেখো এই যে রেনাল টিউবিউলটা, এটা তিনটা অংশে বিভক্ত। এই রেনাল টিউবিউলটা কয়টা অংশে বিভক্ত? তিনটা অংশে বিভক্ত। রেনাল টিউবিউলটা তিনটা অংশে বিভক্ত।
এক নম্বরে হচ্ছে প্রক্সিমাল বা নিকটবর্তী। প্রক্সিমালের মানে কি? নিকটবর্তী পেঁচানো নালিকা। নিকটবর্তী পেঁচানো নালিকা। প্রক্সিমাল কনভুলেটেড টিউবিউল। আর এটা হচ্ছে ডিস্টাল। ডিস্টাল মানে কি বলতো? দূরবর্তী। ডিস্টাল বা দূরবর্তী পেঁচানো নালিকা। দূরবর্তী পেঁচানো নালিকা। দূরবর্তী পেঁচানো নালিকা। ঠিক আছে? তাহলে প্রক্সিমাল আর এটা হচ্ছে ডিস্টাল। আর এর ঠিক মাঝখানে থাকবে হেনলির লুপ। কি থাকবে? হেনলির লুপ। এটাকে ইংরেজিতে বলা হয় লুপ অফ হেনলি বা হেনলির লুপ। ঠিক আছে? লুপ অফ হেনলি বা হেনলির লুপ, প্রক্সিমাল বা নিকটবর্তী পেঁচানো নালিকা, ডিস্টাল বা দূরবর্তী পেঁচানো নালিকা, আর হেনলির লুপ। এই তিনটা অংশ মিলে হচ্ছে রেনাল টিউবিউলটা গঠন হয়। বুঝতে পেরেছো? তাহলে আমরা দেখলাম একটা নেফ্রনের কয়টা অংশ। এবার এই হেনলির লুপটা আবার দুইটা অংশে বিভক্ত। ঠিক আছে? এই হেনলির লুপটা আবার দুইটা অংশে বিভক্ত। অবরোহণ বাহু আর একটা হচ্ছে আরোহণ বাহু। অবরোহণ বাহু আর একটা কি বলতো? আরোহণ বাহু। অবরোহণ বাহু, আরোহণ বাহু। এই হচ্ছে আমার হেনলির লুপের দুইটা আবার অংশ। একটা হচ্ছে অবরোহণ বাহু আর একটা হচ্ছে আরোহণ বাহু। তো এই হচ্ছে রেনাল টিউবিউলের তিনটা অংশের হেনলির লুপের আবার দুইটা অংশ। তো আমরা এই যে, আশা করি এটা বুঝতে পেরেছো, নেফ্রনের গঠনটা আশা করি বুঝতে পেরেছো। আমরা প্রথমে থিওরিটিক্যাল পার্টটা দেখব, এরপর হচ্ছে এটার ফিগারটা দেখব। ঠিক আছে? একটা নেফ্রনের প্রথমত দুইটা অংশ, একটা হচ্ছে তোমার রেনাল কর্পাসল বা মালপিজিয়ন অঙ্গ, আর একটা হচ্ছে রেনাল টিউবিউল। তো তারপরে রেনাল কর্পাসল বা মালপিজিয়ন অঙ্গটা আবার দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল আর একটা হচ্ছে গ্লোমেরুলাস। আর রেনাল টিউবিউলটা তিনটা অংশে বিভক্ত। কয়টি? তিনটি অংশে বিভক্ত। একটা হচ্ছে প্রক্সিমাল বা নিকটবর্তী পেঁচানো নালিকা, হেনলির লুপ, আর একটা হচ্ছে ডিস্টাল বা দূরবর্তী পেঁচানো নালিকা। তো হেনলি লুপটা আবার দুইটা অংশে বিভক্ত, একটা অবরোহণ বাহু আর একটা হচ্ছে আরোহণ বাহু। এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো কিনা দেখো। এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো কিনা বলো। কোনো সমস্যা থাকলে আমাকে জানাও। ওয়াফি, আমার এটা অলরেডি নোট আছে, অনলি আরোহণ আর অবরোহণটা নাই। ওকে, তাহলে এটা লিখে নাও। হ্যাঁ, এমএস জুই অল ক্লিয়ার, থ্যাংক ইউ। মুহি, ইয়েস স্যার, ডান, থ্যাংক ইউ। ওয়াফি, ডান, ওকে। লিহা, ক্লিয়ার। এমডি মাহাদি, প্যাপিলা নিয়ে বিস্তারিত বুঝাবেন। আচ্ছা, ঠিক আছে, এটা আমি আবার রিভিউ করব। রুবাইয়া, ক্লিয়ার, ওকে। শাওবান, ক্লিয়ার। শিবলি, ক্লিয়ার। ওয়াফি, অল ক্লিয়ার, থ্যাংক ইউ। সামান্থা, ডান, ওকে, ঠিক আছে। এরপরে দেখো, আমরা এখন এটার অংশটা একটু দেখি। যে এটা কিভাবে আঁকতে হবে। দেখো, প্রথমেই এরকম একটা পেয়ালার মতো অংশ আঁকবা। দেখো, এই যে এখান থেকে একটা নালী ঢুকবে, ঢুকে এপাশ থেকে বের হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এপাশ থেকে একটা নালী ঢুকবে একটা পেয়ালার মতো জায়গাতে, সেটা এপাশ থেকে ঢুকে এপাশ থেকে বের হয়ে যাবে। তো এই যে পেয়ালার মতো অংশটা দেখছো, এটার নাম হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। এটার নাম কি? বোম্যান্স ক্যাপসুল।
বোমেন্স ক্যাপসুল, আর উপরের এই অংশটার নাম হচ্ছে গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস, ঠিক আছে। তো গ্লোমেরুলাস এই যে পেঁচানো একটা নালী, আর এর নিচে হচ্ছে তোমার বোমেন্স ক্যাপসুল, ঠিক আছে। তো সেই বোমেন্স ক্যাপসুলের নিচ থেকে শুরু হবে আরেকটা পেঁচানো নালী, যেটাকে আমরা নিকটবর্তী পেঁচানো নালিকা বলবো। তাহলে এই যে দেখো বোমেন্স ক্যাপসুল আর হচ্ছে গ্লোমেরুলাস, এই দুইটা মিলে হচ্ছে রিনাল কর্পাসল হবে। এই দুইটা মিলে কি হবে? রিনাল কর্পাসল হবে, ঠিক আছে। এবার এই যে একটা পেঁচানো নালিকা দেখতেছো, তো এইটার নাম হচ্ছে, এখান থেকে শুরু হবে এই যে তোমার বাকি অংশটা রেনাল টিউবিউলটা, এই নালীটার নাম হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকা। নিকটবর্তী পেঁচানো নালিকা, এই নালিকার নামটা কি বলতো? নিকটবর্তী বা প্রক্সিমাল কনভুলেটেড টিউবিউল। নিকটবর্তী পেঁচানো নালিকা, নিকটবর্তী পেঁচানো নালিকা, নিকটবর্তী পেঁচানো নালিকা বা প্রক্সিমাল কনভুলেটেড টিউবিউল। এই প্রক্সিমাল কনভুলেটেড টিউবিউলটা এবার একটা ইউ শেপের একটা গঠন হবে, এই যে ইউ শেপের একটা গঠন হয়ে এই পর্যন্ত যাবে। এটার নাম হচ্ছে হেনলির লুপ। এই যে ইউ শেপের যে গঠনটা, এটার নাম কি? হেনলির লুপ। হেনলির লুপ বা লুপ অফ হেনলি, হেনলির লুপ বা লুপ অফ হেনলি। এটা আবার এখানে গিয়ে আবার পেঁচানো নালিকায় এরকম সৃষ্টি হবে, এরকম পেঁচানো নালিকায় সৃষ্টি হয়ে সেটা সংগ্রাহী নালিকাতে মুক্ত হবে, ঠিক আছে। সংগ্রাহী নালিকা বা সংগ্রাহক নালিকা, কালেক্টিং ডাক্ট বলি আমরা যেটাকে, যে গাছের মতো এরকম। এই যে এটার নামটা কি? এই টোটালটার নাম হচ্ছে কালেক্টিং ডাক্ট বা সংগ্রাহক নালিকা। সংগ্রাহক নালিকা, সংগ্রাহক নালিকা, ঠিক আছে। আর এই যে পেঁচানো নালিকা, এটার নাম হচ্ছে দূরবর্তী পেঁচানো নালিকা বা ডিস্টাল কনভুলেটেড টিউবিল। দূরবর্তী পেঁচানো নালিকা, দূরবর্তী পেঁচানো নালিকা বা ডিস্টাল কনভুলেটেড টিউবিউল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার নিকটবর্তী, এটা দূরবর্তী, এটা হেনলির লুপ, আর এই দূরবর্তী নালিকাটা শেষ হয়েছে কোথায়? সংগ্রাহক নালিকাতে। তাহলে এই অংশগুলোকে একত্রে আমরা কি বলি বলতো? রেনাল টিউবিউল বলি, ঠিক আছে। রেনাল কর্পাসল, রেনাল কর্পাসলটা হচ্ছে আমাদের কতটুকু? এই যে এতটুকু, দুইটা অংশ, গ্লোমেরুলাস আর বোমেন্স ক্যাপসুল। আর এর ঠিক নিচে হচ্ছে তোমার প্রক্সিমাল কনভুলেটেড টিউবিউল, সেটা ইউ আকৃতির, এই যে ইউ শেপের একটা গঠন করেছে, এটার নাম হচ্ছে হেনলির লুপ। এটার নাম কি? হেনলির লুপ। আর যে হেনলির লুপটা এখানে গিয়ে আবার পেঁচানো একটা নালিকাতে পরিণত হয়েছে, যেটার নাম হচ্ছে দূরবর্তী পেঁচানো নালিকা, যেটা আবার কোথায় উন্মুক্ত হয়েছে? যেটা উন্মুক্ত হয়েছে তোমার কালেক্টিং ডাক্ট বা হচ্ছে সংগ্রাহক নালিকাতে। তো এই এতটুকু অংশ মিলে হচ্ছে আমার রেনাল, এতটুকু অংশ মিলে হচ্ছে আমার কি? রেনাল টিউবিউল। বুঝতে পেরেছো? নাকি শব্দ আসতেছে, এটা কি বলবা? ক্লাস হচ্ছে, প্রচুর শব্দ আসতেছে, এই যে পাশ থেকে কমেন্ট করতেছে, বললে অফ করবে না সামান্য সময়ের জন্য। ওকে ওকে, তাহলে দেখো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা নেফ্রনের গঠন। এই হচ্ছে কি আমাদের মোটামুটি একটা নেফ্রনের গঠন। সর্বশেষে একটা জিনিস তোমাদের দেখাই, এটা তোমাদের বইয়ে নাই, তাও একটু দেখো। এই যে সংগ্রাহী নালিকা আছে না, এই সংগ্রাহী নালিকাগুলোর এই যে একটা ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ, এই প্রত্যেকটা ব্রাঞ্চের সাথে এই সাইডের যেরকম দেখতেছো একটা গঠন, এই গঠনটা এই সাইডের সাথেও আছে, এটার সাথেও আছে, এটার সাথেও, এটার সাথেও, এটার সাথেও, এটার সাথেও, মানে প্রত্যেকটার সাথে, প্রত্যেকটা কালেক্টিং টিউবের সাথে হচ্ছে এরকম করে একটা তোমার নেফ্রনের গঠন আছে। এই নেফ্রনের গঠনটা প্রত্যেকটা কালেক্টিং ডাক্টের সাথে বা তোমার ওই যে সংগ্রাহ নালিকার সাথেই থাকবে। এবার একটা জিনিস দেখো, এখানে এই যে সংগ্রাহক, ধরো
অনেকগুলো সংগ্রাহী নালিকা একত্রে এসে মিলিত হয়েছে। অনেকগুলা সংগ্রাহী নালিকা একত্রে এসে মিলিত হয়েছে। তাহলে দেখো, এই একটা সংগ্রাহী নালিকা, এটা একটা সংগ্রাহী নালিকা, এটা একটা সংগ্রাহী নালিকা। এই তিনটার মিলিত স্থান যেটা, এই যে মিলিত স্থান, এই মিলিত স্থানটার নাম কি জানো? এটার নাম হচ্ছে ডাক্ট অফ বেলিনি। ডাক্ট অফ বেলিনি, ডাক্ট অফ বেলিনি, ঠিক আছে, ডাক্ট অফ বেলিনি। এই ডাক্ট অফ বেলিনিটা পরবর্তীতে কিসে কনভার্ট হয় জানো? এই ডাক্ট অফ বেলিনিটা পরবর্তীতে পেলভিসে কনভার্টেড হয়। কিসে কনভার্টেড হয়? পেলভিসে কনভার্টেড হয়। সেই পেলভিসটা পরবর্তীতে ইউরেটরে কনভার্ট হয়। কোথায় কনভার্ট হয়? ইউরেটর। এই পেলভিসটা কিসে কনভার্ট হয়? ইউরেটর। ইউরেটর থেকে সেটা তোমার ইউরিনারি ব্লাডার থেকে কোথায়? ইউরেথ্রা। সেই ইউরেথ্রা থেকে মূত্রটা বের হয়ে যায়। তাহলে এই জায়গাটার নাম কি? ডাক্ট অফ বেলিনি। ডাক্ট অফ বেলিনি হচ্ছে একাধিক সংগ্রাহক নালিকার মিলিত স্থান, যেটা সেটাকে বলা হয় ডাক্ট অফ বেলিনি। ওখান থেকে পেলভিস উৎপন্ন হয়, সেই পেলভিস থেকে ইউরেটর থেকে ইউরিনারি ব্লাডার থেকে কোথায় বলতো? ইউরিনারি ব্লাডার থেকে হচ্ছে ইউরেথ্রা থেকে মূত্রটা বের হয়ে যায়। আচ্ছা, এবার খেয়াল করো, এই যে টোটাল একটা নেফ্রন, এগুলো খুবই সূক্ষ্ম গঠন। এগুলো আমাদের কিডনির মধ্যে থাকে প্রায় 10 থেকে 12 লক্ষ। এই যে এই গঠনের মতো গঠন প্রায় একটা কিডনির মধ্যে আছে 10 থেকে 12 লক্ষ। তার মানে দুইটা কিডনিতে অ্যাভারেজে 22 লক্ষর মতো আছে, 22 থেকে 24 লক্ষ। সো অনেক সংখ্যা, তাই না? তো এটা কিভাবে থাকে জানো? এটা যদি আমি তোমাদের ছোট করে একটু দেখাই, ধরো এটা একটা কিডনি, এটা একটা কিডনি। তো এই কিডনির মধ্যে ধরো এটা হচ্ছে রেনাল ক্যাপসুলের মধ্যে এই যে এভাবে এখানে ছোট করে এই যে পেয়ালার মতো এই অংশটা, তারপর এখান থেকে এই যে পেঁচানো নালিকা, ঠিক আছে, প্রক্সিমাল কনভুলেটেড টিউবিল, হেনলির লুপ, সেটা এই যে ডিস্টাল কনভুলেটেড টিউবিল, সেটা আবার এই যে ডাক্টে পরিণত হয়, সংগ্রাহ নালিকাতে পরিণত হয়, ঠিক আছে, এই যে এভাবে। আর এখান থেকে এই যে গ্লোমেরুলাসটা আসে, এভাবে থাকে। আর একটা জিনিস একটু খেয়াল করো, আগের যে গঠনে, এই গঠনটার মধ্যে একটু খেয়াল করো, এই যে তোমার গ্লোমেরুলাসটার মধ্যে যে অংশটা ঢুকেছে, এই গ্লোমেরুলাসটার মধ্যে যে অংশটা ঢুকেছে, এই যে এই যেটা ঢুকেছে, এইটার নাম হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওল, ঠিক আছে, অ্যাফারেন্ট আর্টারিওল। আর যেটা বের হইছে, এই যে নালীটা বের হইছে, এই অংশটার নাম হচ্ছে ইফারেন্ট আর্টারিওল। এটার নামটা কি? ইফারেন্ট আর্টারিওল, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে আমার মোটামুটি কার গঠন বলতো? নেফ্রনের গঠন। এবার এই নেফ্রনের গঠন পর্যন্ত হচ্ছে আজকের ক্লাসটা আমি রাখবো। এখন আমি তোমাদের হচ্ছে একটা কুইজ দিব, ঠিক আছে, লিংক দিব, তোমরা 10 মার্কের একটা কুইজে অংশগ্রহণ করো। তো এই কুইজটা সবাই অংশগ্রহণ করো। এটা হচ্ছে আমাদের ফিগার 3। এটা কি আমাদের ফিগার 3? এই তিনটা ফিগার এবং নোট হচ্ছে আমি আমার হোমওয়ার্কে চাই। এটা হচ্ছে নেফ্রনের ফিগার। সো এটা হচ্ছে এখন তোমরা নোট করে আমাকে দিয়ে দাও, আর হচ্ছে ওই যে ইসে অংশগ্রহণ করো তোমরা। আচ্ছা, আমি একটু কমেন্টগুলো চেক করি ওদের। হ্যাঁ, গুগল লিংকটা দিয়ে দাও। গুগল লিংকটা হচ্ছে কমেন্টে দেওয়া হচ্ছে, তোমরা গুগল ফর্মে ওই যে কুইজটা দাও। আজকে 10 মার্কের একটা কুইজ নিব, সেই কুইজটা দিয়ে আমি তোমাদের রেজাল্টটা জানিয়ে দিচ্ছি এখনই। আর কারো কোনো প্রবলেম থাকলে আমাকে শেয়ার করতে পারো, ওই যে এভরিওয়ানে কিন্তু দেওয়া হয়েছে, তোমরা চাইলে এখনই অংশগ্রহণ করো। হ্যাঁ, আমি প্যাপিলেটা বোঝাচ্ছি। মাহাদি, শ্রাবণ ক্লিয়ার, ওয়াফি একদম ক্লিয়ার। মূত্র বের হওয়ার প্রক্রিয়াটার একটা ফ্লো চার্ট আকারে দেখাই দেন। আচ্ছা, এটা নেক্সট ক্লাসে দেখাবো, আজকে যেহেতু সময়ের অভাব আমি দেখাইতে পারলাম না। এমসিকিউ দিয়ে দেওয়া হয়েছে, সো তোমরা জুই ক্লিয়ার বন্ধন, ডাক্ট অফ বেলিনি থেকে মূত্র কোন নালী থেকে যায়? ডাক্ট অফ
আচ্ছা, তাহলে এখানে এই যে ডাক্ট অফ বেলিনি থেকে মূলত পেলভিসটা উৎপন্ন হয়, পেলভিস থেকে তোমার ইউরেটর উৎপন্ন হয়। আমি তো কালকে কিডনির চিত্র গ্রুপে সাবমিট করছি, আজকে কি আবার করতে হবে? না, আজকে আর করতে হবে না। যারা করেছো তারা আর করবা না, বাকি দুইটা করবা। হ্যাঁ, এখন অ্যান্সার করো, এমসিকিউ এর অ্যান্সারটা এখন করো। শিবলি, লিহা, ডান। ওকে, নৌশিন, অল ক্লিয়ার। হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ আছে, কোশ্চেন আছে আজকে। আপনি হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আমার গ্রুপ আছে, আমার অ্যাকাউন্ট আছে, ওখানে তুমি চাইলে মেসেজ দিতে পারো বা গ্রুপেও দিতে পারো। ঠিক আছে, রায়হান আবির নামে আমার আইডি আছে হোয়াটসঅ্যাপে। রুবাই গট ইট স্যার, আবার দিন প্লিজ। আচ্ছা, কুইজের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, আবারও দিয়েছি, সবাই চেক করো এবং কুইজে অংশগ্রহণ করো। কুইজের যে অ্যান্সারটা সেটা হচ্ছে এখানে আনার যে সিস্টেমটা, কেন তাহলে এটার অ্যান্সারটা দেখবো কিভাবে? হ্যাঁ মহাদি, আমি তোমাকে নেফ্রনটা একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমি প্যাপিলাটা আগে তোমাকে একটু বুঝাই, তুমি প্যাপিলাটা বুঝুনি। দেখো মাহাদি, প্যাপিলা জিনিসটা একটু দেখো। প্যাপিলাটা হচ্ছে এই যে তোমার রেনাল পিরামিডটা আছে না, মেডুলার ভিতরে রেনাল পিরামিড, এই রেনাল পিরামিড গুলা তোমার একটা খাঁজের মধ্যে ঢুকে যায় বলে মনে হয়, একটা খাঁজের মতো একটা অংশ। দেখো আমি নতুন করে একটু তোমার জন্য এঁকে দেখাই। ধরো এটা হচ্ছে আমার কিডনি, সেই কিডনির মধ্যে এরকম হচ্ছে তোমার একটা পর্দা থাকবে, ওইটার ভিতরের অংশটা হচ্ছে মেরুলা। এই মেরুলাতে হচ্ছে তোমার এই যে পিরামিডের মতো, এগুলাকে বলা হয় রেনাল পিরামিড। এগুলাকে কি বলে বাবা? রেনাল পিরামিড বলে, তাই না? সো এই রেনাল পিরামিড গুলার মধ্যে এরকম খাঁজ কাটা একটা অংশ, যেটা মনে হয় যে রেনাল পিরামিড গুলা এটার ভিতরে ঢুকে গিয়েছে। এই খাঁজ কাটা অংশটার নামই হচ্ছে প্যাপিলা। এটার নামটা কি বলতো? প্যাপিলা। তো এই প্যাপিলা তোমার কিসে পরিণত হয়? এই প্যাপিলাটা পরবর্তীতে এই যে খালি জায়গাটা দেখতেছো, খালি জায়গার উৎপন্ন করেছে, এটার নাম হচ্ছে পেলভিস। এই প্যাপিলাটা কি উৎপন্ন করেছে? পেলভিস উৎপন্ন করেছে, ঠিক আছে? পেলভিস, ওই পেলভিসটা তোমার এখানে গিয়ে শেষ হয়েছে, এই কিডনি বরাবর এখানে গিয়ে শেষ হয়েছে। এই পেলভিস থেকে তোমার ইউরেটর উৎপন্ন হয়েছে। কি উৎপন্ন হয়েছে? ইউরেটর। সেই ইউরেটর থেকে তোমার, সেই ইউরেটরটা কোথায় গিয়ে শেষ হয়েছে? ইউরিনারি ব্লাডারে শেষ হয়েছে, এবং সেই ইউরিনারি ব্লাডারটা তোমার ইউরেথ্রার মাধ্যমে মূত্র এখান থেকে বের হয়। সো এই হচ্ছে প্যাপিলা। আর এই কিডনির যে একক, এই কিডনিটা যে জিনিসটা দিয়ে তৈরি সেটাকে বলা হয় নেফ্রন। নেফ্রন মানে কি? যে কিডনিটা যে জিনিস দিয়ে তৈরি, অর্থাৎ কিডনির একক, ঠিক আছে, গঠনগত এবং কাজের এককটাই হচ্ছে নেফ্রন। এই অসংখ্য নেফ্রন দিয়ে, প্রায় 10 থেকে 12 লক্ষ নেফ্রন দিয়ে একটা কিডনি তৈরি হয়েছে। সো সেই নেফ্রনটার গঠনই আমি তোমাকে দেখিয়েছি। বুঝতে পেরেছো? কিডনির একক হচ্ছে নেফ্রন। কিডনির এককটা কি? নেফ্রন। বুঝতে পেরেছো মাহাদি? ওকে, থ্যাংক ইউ মাহাদি। তোমার আর কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। তোমাদের যার যত প্রশ্ন আছে, যদি ক্লাসের পরেও প্রশ্ন থাকে, তোমরা গ্রুপে মেসেজ দিতে পারো, আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে সেখানে দিতে পারো, ফেসবুক গ্রুপে বা ফেসবুক আমার অ্যাকাউন্টেও দিতে পারো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমরা এই জিনিসগুলো একটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করবা এবং বই পড়বা। বই পড়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানাবা, এবং আমার ক্লাস নিয়েও কোনো কনফিউশন থাকলে, কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাকে অবশ্যই জানাবা। ঠিক আছে, আমি চেষ্টা করব তোমাদের সকল কনফিউশন ক্লিয়ার করে দিতে। সো এভাবে করে ইনশাল্লাহ তোমরা, ওকে, গ্রুপে লিংক দিয়ে দেওয়া হয়েছে তোমরা। আচ্ছা, তোমরা সামান্থা লিখেছো 10-এর মধ্যে 9 পেয়েছো, ওকে। আর 10-এর 10 হচ্ছে ওয়াফি, 10-এ 10 পেয়েছো। বাকিদের রেজাল্ট, জুই হচ্ছে 10-এ 9, শাওবান কত? শাওবান, লিহা 9 পেয়েছো, গুড, থ্যাংক ইউ। যারা 10-এ 9 এবং 10-এ 10 পেয়েছো তাদের সবাইকে অভিনন্দন। নওশিন, আনিশা 10-এ 10 পেয়েছো, বাহ, গুড। তৌহিদুল 10-এ 10, গুড। ডট নামে যার অ্যাকাউন্ট, সেটা হচ্ছে 10-এ 4, না থাক। আর এমএস হচ্ছে 10-এ 4, শুদ্ধ 10-এ 10, থ্যাংক ইউ শুদ্ধ। জিন্নাত 10-এ 9, সামান্থা 10-এ 9, মহি 10-এ 9, আব্দুল আলিম 10-এ 6, পার্বন 10-এ 5, সাইফুল ইসলাম 10-এ 8, আই নামে যে অ্যাকাউন্ট 10-এ 9, ডাবল ডট 10-এ 7, জুই 10-এ 9, নওশিন আনিশা কনগ্রাচুলেশন 10-এ 10, নীতি 10-এ 9, 10-এ 8,
তৌহিদুল হচ্ছে 10-এ 10, কনগ্রাচুলেশন। এমডি আব্দুল আলিম, কনগ্রাচুলেশন, 10-এ 10। হাবিবাস সাদিয়া ওয়াফি, 10-এ 9। লিহা, 10-এ 9। চাইনিজ অ্যাকাউন্ট, 10-এ 8। এইচএস ওয়াফি, 10-এ 10, কনগ্রাচুলেশন। নীতি, 10-এ 10, কনগ্রাচুলেশন। শাওবান, 10-এ 10, কনগ্রাচুলেশন। 10-এ 5 হচ্ছে ডাবল ট্রিপল ডট। শিবলি বড়ুয়া, 10-এ 8। সাদিয়া আক্তার তমা, 10-এ 6। 10-এ 1 হচ্ছে ডাবল ডট। মিথিলা, 10-এ 5। থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ কুইজে অংশগ্রহণ করার জন্য। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। তাহলে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে, আমি তোমাকে ইনবক্স করছি। কি জিজ্ঞেস করেছো? মাহাদি, আচ্ছা। তো ঠিক আছে, ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। কারো কোনো কনফিউশন থাকলে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকলো। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।